শুভ দুপুর প্রিয় দর্শক, সকলকে শুভেচ্ছা, সাদর আমন্ত্রণ। চ্যানেলের পর্দায় দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়াম টি তারকাকথন। দর্শক, তীব্র তাপদাহের পরে যখন এক ফোঁটা বৃষ্টি আমাদের পৃথিবীকে ছুঁয়ে যায়, তখন কিন্তু আমাদের হৃদয় শান্ত হয়, আমরা শান্ত হই, জীবনটা আরও বেশি সুন্দর মনে হয়। এই এক ফোঁটা বৃষ্টির মতো সঙ্গীতের নির্যাসও কিন্তু আমাদের হৃদয়কে ঠিক একইভাবে রাঙিয়ে তোলে, একইভাবে শান্ত করে তোলে। আর সেই সঙ্গীত যারা চর্চা করেন, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সঙ্গীতের পেছনে যত কলাকুশলীরা, তারাও কিন্তু এই কাজে নিরবচ্ছিন্ন নিজেদের জীবন নিবেদন করেছেন এবং আমরা বিশ্বাস করি তারা বাংলাদেশের জন্য সম্পদ। এবং এই সম্পদতুল্য মানুষদেরকে যোগ্য সম্মানটুকু দিতে চ্যানেল আই সবসময় বদ্ধপরিকর। সেই জন্যই তো কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেল TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025 বগুড়ার মমইন পার্ক অ্যান্ড রিসোর্টে। অনুষ্ঠানটি আমরা 24শে এপ্রিল দুপুর 2:45 চ্যানেল আর পর্দায় উপভোগ করেছি। সেখানে সম্মানিত করা হয়েছে 20টি ক্যাটাগরিতে সঙ্গীতের সকল কলাকুশলীদেরকে। আজকে আমাদের সাথে দুজন বিশেষ অতিথি রয়েছেন, তারাও সঙ্গীতের এই দুটি বিশেষ ক্যাটাগরিতে সম্মানিত হয়েছেন। তাদের সাথে একটু পরিচিত হব এবং তাদের অভিজ্ঞতা, অনুভূতি এবং পুরো অনুষ্ঠান সম্পর্কে আরও একটু বিশদভাবে জানার চেষ্টা করব। শুরুতে আমাদের সাথে রয়েছেন সঙ্গীত শিল্পী শহীদ কবির পলাশ। তিনি শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত ক্যাটাগরিতে এবারে সম্মানিত হয়েছেন TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2025-এ। শুভেচ্ছা, অভিনন্দন আপনাকে। এবং আমাদের সাথে রয়েছেন আমাদের আরেকজন প্রিয়, ভীষণ মিষ্টি একজন সঙ্গীত শিল্পী আতিয়া আনিসা। তিনি এবার সম্মানিত হয়েছেন শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ছায়াছবির গান ক্যাটাগরিতে। শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আমার মনে হয় যে অভিনন্দন জানাতে জানাতে আমি আসলে ক্লান্ত হয়ে গেছি এবং আনিসা আপুকে আমি এতবার অভিনন্দন জানিয়েছি তার বিভিন্ন সাফল্যে, এবং শহীদ কবির পলাশকেও নানান সময় আমি পেয়েছি এবং তাকে অনেক শুভেচ্ছা জানানোর সৌভাগ্য আমার ব্যক্তিগতভাবে হয়েছে। তো দুজনকে একসাথে পেয়ে আসলে ভীষণ ভালো লাগছে। নজরুল সঙ্গীত আবার ছায়াছবির গান, দুটি ভিন্ন হলেও সঙ্গীত, তো সঙ্গীতের জায়গাটা কিন্তু আমাদেরকে সকলকে এক করে। একটু জানতে চাই অনুভূতিটুকু, শহীদ কবির পলাশ, কেমন ছিল এই অভিজ্ঞতাটা? আসলে ঢাকার বাইরে এত বড় আয়োজন বগুড়াতে মমইনে, মানে অসাধারণ একটা আয়োজন ছিল। আর সবচেয়ে বড় কথা যে সেখানে যে আতিথেয়তা যেটাকে বলে, সেটা অন্যরকম। আমি ব্যক্তিগতভাবে বলছি যে আমি আমার ছেলে এবং মেয়ে গিয়েছিল আমার সাথে, তাদের যে আনন্দ আমি দেখেছি, যেটা যে অনুষ্ঠানে গিয়ে, সেটা অসাধারণ। আচ্ছা। আর চ্যানেল আই তো এই পুরস্কারটা হলো এই সাবকন্টিনেন্টে হলো সবচেয়ে বেসরকারি, সবচেয়ে সঙ্গীতের বড় পুরস্কার। এবং চ্যানেল আই বাংলা সঙ্গীতকে, শুধু বাংলাদেশ কেন, বহির্বিশ্বে বাংলাদেশের সঙ্গীতের বিভিন্ন ধারাকে মানে পরিচিত করার ক্ষেত্রে মানে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সেই কত 2005 সাল থেকে মনে হয়। এবং 20তম আসর ছিল এবার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের। সেখানে সম্মানিত হতে পারার অভিজ্ঞতাটা সম্পর্কে একটু জানতে চাই। স্টেজে ওঠা, সম্মাননাটা গ্রহণ করা, কারা ছিলেন সেখানে? আসলে এত বড় আয়োজনে সম্মানিত হওয়া, এটা তো অনেক বড় ব্যাপার। আর নজরুল সঙ্গীত, এটা তো ভার্সেটাইল একটা বিষয়। কাজী নজরুলের গান তো অসাধারণ, মানে কাজী নজরুলের এমন কোনো দিক নেই। আপনি বলেন যে ছায়াছবির গান, কাজী নজরুলের অনেক গান আছে ছায়াছবিতে ব্যবহৃত হয়েছে। সুতরাং কাজী নজরুলের গান ছাড়া আধুনিক বলেন, ফোক অঙ্গের গান বলেন, কোনো কিছুই মানে যাবে না, কারণ প্রত্যেকটা পর্যায়ের গান কাজী নজরুলে আছে। সুতরাং এত বড় আয়োজনে নজরুলের মতো একটা ভার্সেটাইল একটা বিষয়ে পুরস্কৃত হয়, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। একেবারেই তাই। আমরা সেই বিশেষ মুহূর্তটিতে আসলে ফিরে যেতে চাই এবং দর্শকদেরকেও একটু নিয়ে যেতে চাই আপনার সম্মাননা গ্রহণের সেই সময়টুকু একটু দেখে আসতে চাই। চলুন প্রিয় দর্শক। ক্যাটাগরি নজরুল সঙ্গীত, গান সৃজন ছন্দ, বিজয়ী শহীদ কবির পলাশ। উত্তরীয়টি পড়িয়ে দেবার জন্য অনুরোধ করছি জনাব TM আলী হায়দার এবং জনাব মেহবুব চৌধুরী। ডক্টর অনিমা রয় সাথে আছেন। সার্টিফিকেটটি হাতে তুলে দেবার জন্য অনুরোধ করছি। টিভি পর্দায় নিজেকে দেখা, তখন তো আসলে সম্মাননাটি গ্রহণ করেছেন, এখন টেলিভিশনের পর্দায় পুরো আয়োজনটি আবার দেখা, কেমন লাগলো? তখনকার অনুভূতি এখনকার অনুভূতি মানে
অসাধারণ। ওকে, আমরা এবার আতিয়া আনিসার কাছে একটু জিজ্ঞাসা করব আসলে তার মিউজিক ক্যারিয়ার খুব বেশি সময় আমি সেটা বলবো না, কিন্তু এত কম সময়ের মধ্যেও সে দর্শকদের যে পরিমাণে ভালোবাসা পেয়েছে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে এত এত প্রেস্টিজিয়াস স্বীকৃতি সে পেয়েছে নিজের জীবনে। এবার টিএমএসএস চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ড 2025-এ শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী ছায়াছবির ক্যাটাগরিতে পুরস্কৃত হয়ে কেমন লাগছে আসলে? এটা আসলে আমি যতবারই আমাকে কেউ জিজ্ঞেস করে আমি বারবারই বলি যেটা ভাষায়, এই আনন্দটা আসলে ভাষায় প্রকাশ করবার মতো নয়। যে কোনো স্বীকৃতি যে কোনো শিল্পীর জন্য একটা মানে বড় প্রাপ্তি, আমার জীবনেও সেটাই ছিল। এবং আমি যেহেতু চ্যানেল আই পরিবারেরই, এবং পরিবারের কাছ থেকে সম্মাননা পাওয়া, এর মতো আনন্দ এর থেকে বেশি কিছু হতে পারে না। কারণ এই চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড আমাদের প্রত্যেকটা শিল্পীকে একত্রিত করে এবং আমাদের সবাইকে এত সুন্দরভাবে সম্মানিত করে। এটা আমাদের ক্যারিয়ারের জন্য আমাদেরকে অনেক ইন্সপায়ার করে, আমাকে অনেক ইন্সপায়ার করেছে। এবং এবার আমি আমার অনেক অল্প ক্যারিয়ার, ছোট সময়, কিন্তু আমি দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ শিল্পীর পুরস্কার গ্রহণ করেছি। হ্যাঁ, তো এটা আমার দ্বিতীয়বার ছিল। আমি একেবারেই আশা করিনি, আমি খুবই নার্ভাস ছিলাম, আমি ভাবতেও পারিনি। যখন জানতে পারলাম, যখন নামটা শুনতে পেলাম, আমি আসলে একটু চমকে গেলাম যে ওয়াও। দেন তো স্টেজে উঠলাম, পুরস্কার গ্রহণ করলাম, খুবই আনন্দ পেয়েছি, খুবই খুশি হয়েছি। আর সবথেকে বেশি ভালো লেগেছে যে আমি আসলে চ্যানেলের কাছ থেকে এই সম্মাননাটা পেয়েছি, আমার পরিবারের কাছ থেকে আমি সম্মানিত হয়েছি। আপনার সাথে তো আরো নমিনেটেড যারা হয়েছেন তারা ছিলেন, তারাও খুব ফেমাস গানের জন্য আসলে নমিনেটেড হয়েছিলেন। মানে কি ছিল, নার্ভাসনেসটা কেমন ছিল যখন নামটা অ্যানাউন্স করার আগ মুহূর্তে? আমি অনেক নার্ভাস ছিলাম। আমি যারা ছিলেন নমিনেটেড তারা ভীষণ গুণী মানুষ, তো সেখান থেকে আমি পুরস্কৃত হওয়াটা আসলে অনেক বড় প্রাপ্তি। এবং ওনারাও আমাকে অনেক ইন্সপায়ার করেছেন, আমাকে বেস্ট উইশেস জানিয়েছেন, তো সেই মুহূর্তটা খুব সুন্দর ছিল। আচ্ছা, তাহলে চলুন সেই মুহূর্তটা একটু ফিরে যাই আমরা সকলে। সেই সন্ধ্যায় কি হয়েছিল, কেমন ছিল, চলুন প্রিয় দর্শক। ক্যাটাগরি ছায়াছবির গান, শ্রেষ্ঠ শিল্পী গান হচ্ছে ছোট্ট সোনা, ছায়াছবি ডার্ক ওয়ার্ল্ড, বিজয়ী আতিয়া আনিসা। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন বিশিষ্ট শিল্পী লিলু বিল্লাহ। লিনু বিল্লাহ উত্তরীয় দিয়ে বরণ করে নিলেন। এবার সার্টিফিকেট তুলে দেবেন টিএমএসএস এর পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ মিস আয়েশা বেগম। সার্টিফিকেটটি তুলে দিচ্ছেন আজকের বিজয়ী আতিয়া আনিসার হাতে, এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সকলে। কংগ্রাচুলেশনস আতিয়া আনিসা। অনেক অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডকে আমাকে সম্মাননা দেওয়ার যোগ্য মনে করবার জন্যে। চ্যানেল আইয়ের পরিবার হয়ে চ্যানেল আইয়ের এত সুন্দর সম্মাননা এবং শ্রদ্ধেয় স্যারদের কাছ থেকে আমি গ্রহণ করেছি। এবং এই গানের পেছনে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই গানের সুরকার শওকত আলী ইমন স্যারকে। উনি আসলে আমাকে যোগ্য মনে করেছিলেন এই গানটি গাইবার জন্যে। এই গানের গীতিকার, এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য দোয়া রাখবেন সবাই। কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। না, কেমন লাগলো নিজেকে দেখে? খুব ভালো লাগলো আসলে। আমি সেই দিন আমার প্রোগ্রাম ছিল, আমি দেখতে পারিনি, কিন্তু যারা দেখেছে ওরা আমাকে ছোট ছোট ক্লিপ পাঠিয়েছিল, তখন সেই ব্যস্ততার মধ্যে আমি দেখেছিলাম। আজকে যে পুরো অনুষ্ঠানটা আমি দেখবো এবং এখানে দেখেও আরো বেশি ভালো লাগছে। আচ্ছা, এমনিতেও তো আনিসার একটা প্যাশন রয়েছে, ছোট ছোট ক্লিপ নিজেও আসলে কালেক্ট করেন যেখানে যান। ওই সময় ওইখানে গিয়ে বগুড়াতে আসলে কারো হাতে ফোন ছিল মোমেন্টটা ক্যাপচার করার জন্য, বা নিজে কতটুকু ক্যাপচার হ্যাঁ, করেছেন? আমার এই মোমেন্টটা আমি আসলে ছোট্ট সোনা গানটি সুরকার শওকত আলী ইমন স্যার, এবং উনিও এই গানের জন্য শ্রেষ্ঠ সুরকার হিসেবে পুরস্কৃত হয়েছিলেন। আমার আগের ক্যাটাগরিতে উনি ছিলেন, তো উনি লাকিলি উনি ফোন মানে ভিডিও ধারণ করছিলেন ওই সময়, তখন উনি আমার ভিডিওটি ধারণ করেছিল। এবং আমার কাছে খুব ভালো লেগেছিল যে আসলে যার সুরে আমি গান গেয়ে পুরস্কৃত হয়েছি তিনি আসলে আমার ভিডিওটা ক্যাপচার করছে, এবং তার কাছ থেকে আসলে দোয়া নিয়ে আমি স্টেজে উঠেছিলাম। দারুণ অভিজ্ঞতা, তাই না? শহীদ কবির পলাশের জন্য ওই মোমেন্টটা কেমন ছিল? মানে সন্তানরা যেহেতু সাথে ছিল, তারা দেখেছে যে বাবা সম্মানিত হচ্ছে। আমি তখন অনুষ্ঠানে যখন পুরস্কার গ্রহণ করি, তখন যে ভিডিও ক্লিপটা সেটি কিন্তু আমার মেয়েই সংগ্রহ করেছে সামনে থেকে, সে আমাকে দিয়েছে, আমি সঙ্গে সঙ্গে সেটাই করেছি। আমি একটা কথা বলবো, সেটা হলো যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এটার আমার দেখার মতে মানে দুটো আয়োজন মানে খুব মানে জমকালো ছিল। যেমন এটা এবারের মমইন এবং লালবাগের কেল্লায়, ওটা হলো 6তম। আমি কিন্তু তখনও পুরস্কৃত হয়েছি। আচ্ছা, 6তমতে আমার এটা দ্বিতীয় পুরস্কার, 2006 2010-এ 6তমতে।
চ্যানেল আই সিটি সেল মিউজিক, তখন চ্যানেল আই সিটি সেল মিউজিক মেহবুব সাহেব যিনি পুরস্কার আমাকে হাতে দিয়েছেন, তখন উনি চ্যানেল সিটি সেলের সিইও ছিলেন। মানে পরে ওনার সঙ্গে আমার কথা হলো যে উনি স্যার বললেন যে আরে পলাশ তুমি এবারও পুরস্কার পেয়েছে। উনি সবচেয়ে বড় কথা হলো যে আমার নামটা কিন্তু উচ্চারণ করা কিন্তু অনেকে একটু ভুল করে বা এই ধরনের, ওনার কিন্তু মাথায় আছে যে শহীদ কবির পলাশ, অনেক স্পষ্ট আচ্ছা, ভুল করলে কিভাবে করে ডাকে আপনার নাম একটু বলেন তো, যখন ভুল করে ডাকে কি ওই রকম যে যিনি উপস্থাপনা পরে করেছেন দেখেন উনি কি জানি শাহিদ না কি জানি বলে শাহেদ বা শাহেদ, শাহিদ। হ্যাঁ এই জন্য বললাম আমি। হ্যাঁ, নামে বিভ্রান্তি হয় তো উনি বলেছিল এটা, পরে ওটা কেটে দিয়েছে, পরে ওটা নেই এখন আর। ওকে ওকে। আচ্ছা, নজরুল সঙ্গীত নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, বল। আপনি তো আসলে নজরুল সঙ্গীতে আসলে নিবেদন করেছেন নিজের জীবনটা এবং সেই সঙ্গীতের সাথেই রয়েছেন, তো ভার্সেটাইল। নজরুল সঙ্গীত বাদেও কি আপনি অন্য শাখায় গান করার চেষ্টা করেছেন আমি কখনো? 2005 সালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত বেঙ্গল বিকাশ প্রতিযোগিতায় আমি আধুনিক গানের শ্রেষ্ঠ হই সারা বাংলাদেশে 2005 সালে। বেঙ্গল ফাউন্ডেশন বিশাল একটা 3 বছর ব্যাপী একটা প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমি আধুনিক গানে কিন্তু শ্রেষ্ঠ হয়েছি, নজরুলও শ্রেষ্ঠ হয়েছি তখন। সুতরাং আমি সব ধরনের গানই করি, টেলিভিশনেও সব ধরনের গানই করি। বিশেষ করে আমি নজরুল ইনস্টিটিউটের টিচার, আমি নজরুলকে ধারণ করি। নজরুলের গান আসলে আমি কোনো প্রোগ্রামে গেলে আমি নজরুলের গানকে বেশি গাওয়ার চেষ্টা করি। আমার মনে হয় যে নজরুলের গানের মাঝে সব আধুনিক বলেন, পল্লী বলেন, কীর্তন বলেন, সব কিছু আমি পেয়ে যাই নজরুলের গানে। এই জন্য তো আমরা বলি যে নজরুলের গানে এত বেশি বৈচিত্র্যময়, কি নেই সেখানে। যে গানের জন্য আপনি সম্মানিত হয়েছেন, সেই গানের কিছু অংশ কি আমরা একটু শুনতে পারি এখন আপনার কণ্ঠে? হ্যাঁ, ওই গানটি ছিল সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ, এটা ধ্রুপদাঙ্গিকের একটা গান, একটু শোনাবো? অবশ্যই অবশ্যই। সৃজন ছন্দে আনন্দে নাচো নট রাজ হে মহাকাল, প্রলয় তাল ভোলো ভোলো সৃজন ছন্দে, ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, ছড়াক তব জটিল জটা, শিশু শশীর কিরণ ছটা, ওমারে বুকে ধরিয়া সুখে দোলো দোলো সৃজন ছন্দে। বাহ, চমৎকার। আসলে যারা সঙ্গীত সাধনা করে তাদেরকে আমার ভীষণ হিংসে হয়, যে কণ্ঠ দিয়ে আসলে মানুষকে মুগ্ধ করে রাখা, যেখানে সুরকেই আমার কখনো জাগতিক মনে হয় না। আতিয়া আনিসা কি নজরুল সঙ্গীত করেন? হ্যাঁ, ছোটবেলায় করেছিলাম, করা হয় এখনো। আমার গান সঙ্গীত চর্চার জন্য নজরুল গানগুলো বেশি বেশি প্র্যাকটিস করা হয়। আমার কাছে মনে হয় নজরুল সঙ্গীত যত শিখতে পারা যায়, যত শেখা যায়, তত সঙ্গীতের চর্চা আরো বেশি বেশি হয়, আরো বেশি বেশি হয়। যে গানটি শহীদ কবির পলাশ করলেন, সেই গানটি কখনো গেয়েছেন আপনি? গেয়েছি ছোটবেলায়, আমার গানের একাডেমিতে আমার গানের স্যার করিয়েছিলেন এই গানটি। ওকে, তো কোনো এক সময় আসলে চাইবো যে আতিয়া আনিসা আমাদের জন্য একটু নজরুল সঙ্গীত পরিবেশন করুন। নিশ্চয়ই চেষ্টা করব। আচ্ছা, আমরা একটু বগুড়ায় ফিরে যেতে চাই। যে বগুড়ার জার্নিটা নিয়ে অনেকে অনেক ধরনের অভিজ্ঞতা আমাদের সাথে ভাগাভাগি করেছেন এবং অনেকেই বলেছেন যে আসলে পিকনিকে গিয়েছিলাম, অ্যাওয়ার্ড ফাংশনে গিয়েছি তা না। আনিসার জন্য কেমন ছিল অভিজ্ঞতাটা? দেখো, আমি তো এখানে বললাম না যে এটা আমার পরিবার। এখানে আমি যখনই চ্যানেল মিউজিক অ্যাওয়ার্ডের জানি যে মিউজিক অ্যাওয়ার্ড হতে যাচ্ছে, আর সেটা ঢাকার বাইরে, অনেক বেশি খুশি হয়ে যায় যে সবার সঙ্গে দেখা হবে এবং সবাই আমরা সঙ্গীত অঙ্গনের সবাই এখানেরই সবাই। তো যে আমরা যখন যাব সবাই, আমি একটা স্পিকার নিয়ে এসেছিলাম, মিনি স্পিকার, বাসের মধ্যে আমি গান ছেড়ে সবার সঙ্গে সবাই মিলে রওনা হয়েছিলেন। হ্যাঁ, যে বাসে। তো আমি বাসে উঠে একেবারে পিছে বসে আমি মিউজিক প্লে করে দিচ্ছি। তো বলে এত জোরে গান কোথায় বাজতেছে, কে বাজাচ্ছে? ওরা তখনও বুঝে নাই যে আমার কাছে মিউজিক প্লেয়ার আছে বা আমি এনেছি। তারপর তো ওটা দিয়ে সবাই জানতে পারলো, দেন সবাই নিয়ে সাব্বির ভাইয়া, কোনাল আপু, সবাই ছিল আমরা একসাথে, ইমরান ভাইয়া, কনা আপু, আমরা সবাই একসঙ্গে ছিলাম। পুরো রাস্তা আমরা অনেক আনন্দ করতে করতে গিয়েছি, খুবই অনেক সুন্দর। এবং আমাদের নিউজও হয়েছিল ওখানে, ওই মোমেন্টের অনেক আনন্দ করেছি। এবং ওখানে গিয়েও অনেক অ্যাক্টিভিটিস তো ছিলই, এবং আমরা সবাই একসঙ্গে ছিলাম,
অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। রিহার্সেলের সময় অনেক মজা করেছি, স্টেজে যখন আমরা রিহার্সেল করছিলাম তার আগের দিন। এবং রুনালালা ম্যাম ছিল, ওনার সঙ্গে সাক্ষাতে কথা বলা হয়েছে, সবার সঙ্গে কথা বলা হয়েছে, খুবই সুন্দর মুহূর্ত ছিল। এবং মমইনে আসলে রাইড শেয়ার বা থাকে না আরো অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আমরা ওখানে পৌঁছেই যেই একেবারে রেস্ট নেইনি, জাস্ট ব্যাগটা রুমের মধ্যে রেখে আমরা হচ্ছে কেবল কারের জন্য বের হয়ে গিয়েছিলাম, সবাই মিলে একসঙ্গে কেবল কার করেছিলাম, ওই রাইডটা এনজয় করেছিলাম। খুব আর সর্বোপরি পুরো আয়োজনটি আসলে আপনার কাছে কেমন লেগেছে একজন খুবই ভালো, দর্শক হিসেবে? খুবই দর্শক হিসেবে খুবই ভালো, খুবই সুন্দর। আমার আসলে আমি মনে করি কি এটা নিয়ে আসলে বলার মতো ওই যোগ্যতাটা আমার হয়নি, কিন্তু আমি বলবো যে অনেক ভালো ছিল, অনেক অনেক সুন্দর আয়োজন ছিল এবং আমরা খুবই সুন্দর একটা মুহূর্ত আমরা সবাই, আমি এটা আসলে নিঃসন্দেহে বলতে পারবো যে সবাই আমরা সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর অনেক পারফরমেন্স হয়েছে এবং প্রত্যেকটা একেবারে। পারফরমেন্সের মধ্যে একটা ইউনিক ম্যাজিক আসলে ক্রিয়েট করা হয়েছে। বগুড়া নিয়েও বগুড়ার হ্যাঁ, ঐতিহ্য বগুড়া তুলে নিয়েও ধরার গান জন্য ছিল। আসলে অনেক সজীব ভাই একটা পরিবেশনা গান করেছে, হয়েছে, খুব তাই সুন্দর না? গান হয়েছে। একটু দুজনের কাছেই আমি জানতে চাই, আনিসা আপনি একটু বলুন শুরুতে যে কোন পারফরমেন্সটা আসলে আপনার কাছে খুব বেশি বিশেষ মনে হচ্ছে? বগুড়ার গানের যে পারফরমেন্সটা ছিল ওটা আমার কাছে অনেক সুন্দর লেগেছিল। এরপর উপবিশ্বাস আপু যে তানভীর আলম সজীবের টিম যেটা করেছে, হ্যাঁ, এন্ড উপবিশ্বাস আপু যে নাচটা করেছিল, বেহুলা লক্ষিন্দর, এটা অসাধারণ লেগেছে আমার। অসাধারণ ছিল, মানে খুবই সুন্দর, এত সুন্দর করে ফুটিয়ে তুলেছিল পুরো গল্পটা, আমার কাছে ওটা খুব ভালো এবং লেগেছে। তারা এই সেটে কিন্তু এসেছিল তাদের গল্পটা বলতে, এবং তারা বলেছে যে খুবই শর্ট টাইমের মধ্যে পুরো জিনিসটা হচ্ছে তারা আয়ত্ত করেছেন। তারা জানতো না, মিউজিক পেয়েছে একদম লাস্ট মোমেন্টে মাঝরাতে, যে আচ্ছা, মিউজিক ট্র্যাকটা আচ্ছা। তারা অভিজ্ঞতাটা শেয়ার করেছে। শহীদ কবির পলাশ, আসলে আপনার কাছে একটু শুনবো। আমার অভিজ্ঞতা হলো, আমরা যখন গাড়িতে উঠি, খুরশিদ আলম ভাই উনি কিন্তু বয়সে অনেক আমার অনেক বড়, কিন্তু ওনার মন মানসিকতা কিন্তু একবারে বন্ধু সুলভ। কারণ আমরা একসাথে নতুন করে জাজমেন্টে গিয়েছি, বগুড়াতে, রংপুরে গিয়েছি একসাথে। মানে সবচেয়ে বড় কথা হলো গাড়ির মধ্যেই যে ওনার যে আমাদের সাথে মেশার একটা, আমার বয়স তার বয়স পার্থক্য আছে, কিন্তু মনের দিক দিয়ে অনেক সাবলীল। সবচেয়ে বড় কথা, আমার ছেলে মেয়েকে নিয়ে গেছি, আমরা ব্যাগ রাখার পরে আমার মেয়ে আর ছেলেকে খুঁজে পাচ্ছি না, ওই যেটা বললো মানে সেখানে সে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা কোনো খোঁজ খবর নেই, তাদের খুঁজে পাচ্ছি না। 3 নম্বর কথা হলো যে আমাদের উপমহাদেশ কেন, বাংলা সঙ্গীতের কিংবদন্তি রুনালা আপা ওখানে ছিলেন। সবচেয়ে বড় কথা, রুনালা আপার গানের সাথে যে খুরশিদ আলম ভাইয়ের যে একটা নাচ ছিল নাগিনীর মতো, এটা আমার খুব ভালো লাগে। আমি পরে ভাই, এটা আপনি অনেক সুন্দর নেচেছেন আপনি, দর্শকরাও খুবই এনজয় করেছে ওটা। মুহূর্তটা। বগুড়াবাসীর আতিথ্যতা মানে সর্বোপরি কেমন লাগলো বগুড়া, বলেন তো? হ্যাঁ, সেটা আমি ওইটাই বলছি যে এই যে 2 দিনের যে জার্নি, যে আতিথেয়তা, মানে হোটেল থেকে নামার সঙ্গে সঙ্গে কল করলেই আমাদের যে কারগুলো, কি জানি কি কার ওটা বলে, কারগুলো চলে আসছে, খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক সর্বোপরি। আচ্ছা, একটা ব্যাপার থাকে যে যখন সিমিলার সেগমেন্টে অনেকে কাজ করেন, সেটা নজরুল সঙ্গীতের শাখায় বলি, ছায়াছবির গানে বলি, আধুনিক গানে বলি, অনেক সময় থাকে যে আমরা মনে করি ইন্ডাস্ট্রিতে আসলে কম্পিটিটর থাকে হয়তো, বা আমরা মনে করি যে আমার থেকে তিনি ভালো করছেন বা আমাকে আরো ভালো করতে হবে। শহীদ কবির পলাশ কখনো ভেবেছেন বা কখনো মনে হয়েছে যে আমার কম্পিটিটর আছে? কম্পিটিটর মানে আমি বলি, আমার শিক্ষক জনাব সোহরাব হোসেন একটা কথা বলেছেন, তুমি যদি মানুষের মঞ্চে যদি মানুষের মন জয় করতে পারো, তুমি শিল্পী। তুমি কি জানো, তাত্ত্বিকভাবে কি জানো না জানো ওটা বিষয় না, তুমি যদি মঞ্চে একটা মানুষের কানে লাগাতে পারো গানটা, তুমি শিল্পী। সুতরাং আমি কখনো কাউকে প্রতিযোগী মনে করি না। আমি যখন গাই, যখন আমি গানটা যখন গাচ্ছি, তখন আমার মনে হচ্ছে যে আমি গানটা লাগাতে পারছি কণ্ঠে, তখন আমি ভাবি যে আমার এই গানটি দর্শকের কানেও লাগবে। আমি কাউকে প্রতিযোগী মনে করি না। আনিসার কাছেও সে একই প্রশ্ন, আসলে কখনো কি মনে হচ্ছে? আমিও ঠিক তাই, আমি কেন জানি এটা মনে করতে পারি না। অবশ্যই আমার থেকে অনেকে অনেক ভালো করছে, সেই ভালোটা দেখে আমি এরকম না যে আসলে সে ভালো করছে আমি কেন পারছি না, এরকম চিন্তা কখনো আসে না। সেই ভালোটা থেকে আমি শেখার চেষ্টা করি এবং আমার ভালো লাগে, আমার কারো ভালো দেখলে সত্যি আমার ভালো লাগে। আমি এটা মন থেকে সবসময় বলি, অনেকে বিশ্বাস করতে চায় না, কিন্তু এটা আমি আমারটা আমি জানলেই হয়, আমি আমার মিউজিকের সাথে কতটা অনেস্ট, বা আমি এগুলো আমি বিলিভ করি। অনেক কিছু থাকে না মিউজিক রিলেটেবল, যে আমি কারো ভালো দেখতে না পারলে মনে হয় আমার খারাপ হবে, এটা আমি বিলিভ করি। সো কারো ভালো দেখলে আমি কখনো একেবারেই
আমি এটা কখনোই মনে করতে পারি না, আমার এটা আসে না। যে ওটা পেয়ে গেল আমি কেন হ্যাঁ পেলাম না, না? আমার এটা কখনোই আসে না। বাহ, আমার চেষ্টা থাকে, আচ্ছা ঠিক আছে হয়নি, আচ্ছা হতেই হবে না, হবে, আমি গান গাইতে থাকি, সময় আছে, এখনই তো শেষ হয়ে যাচ্ছে না, যতদিন বেঁচে আছি চেষ্টা করতে থাকি, কোনো না কোনো সময় অবশ্যই হবে বা আসবে, এরকম একটা বিশ্বাস আমার মধ্যে থাকে পজিটিভ। দারুণ। আনিসার কাছ থেকে একটু গান শুনতে ভীষণ ইচ্ছে করছে, যে গানের জন্য সে এবার সম্মানিত হয়েছে, সেই গানের দুটো লাইন। ঠিক আছে, দুটো লাইন ছোট করে গাইছি। গানটি সুর-সঙ্গীত করেছেন শওকত আলী ইমন এবং লিখেছেন এস.কে দীপ ভাইয়া। ডার্ক ওয়ার্ল্ড ফিল্মের থেকে গিয়েছি আমি একাই। ছোট্ট সোনা চাঁদের কণা, আহা কি মিষ্টি, তুই তাকালে এক ফালি রোদ, এক পশলা বৃষ্টি, তোর ছোঁয়াতে জোড়ায় পরাণ, তুই কলিজা, তুই যে জান আমার পৃথিবী, তুই যেন সবই, ছোট্ট সোনা চাঁদের কণা, আহা কি মিষ্টি, তুই তাকালে এক ফালি রোদ, এক পশলা বৃষ্টি। ধন্যবাদ। দারুণ, কি মিষ্টি আসলে। গানটা আতিয়ার একেবারে নিজের যত মিষ্টি। বাবা মা এবং সন্তানকে নিয়ে একটা গল্পের গান। এবং সেই মিষ্টি ভাবটা আসলে পুরো সুরেই ফুটে উঠেছে, এবং গানের পেছনে এত মিষ্টি একটা কণ্ঠ রয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা আনিসা, বাসায় কি পুরস্কার রাখার জায়গা হচ্ছে নাকি একটু কম পড়ে যাচ্ছে, একটু বলো তো? আমার একটা সেলফ ছিল, এবার যে আসলে ওখানে আমার ওটা তো কাচের পুরোটাও, তো বেশি অনেক পাতলা, তো আমার মা বলতে সেটার মধ্যে আর কিছু রাখিস না, সবগুলো ভেঙে পড়ে যাবে। আমি কি করলাম, চ্যানেলের দুটো আলাদা করে আমার হচ্ছে টিভির ক্যাবিনেট যেখানে সেখানে রেখেছি। তো আমি চিন্তা করেছি নতুন করে একটা সুন্দর করে বানাবো। এটা বললে আবার অনেক কিছু লাকিলি আসলে আমি অনেকগুলো পুরস্কার পেয়ে গিয়েছি অনেক অল্প সময়। তো এখন এটার জন্য সুন্দর করে একটা সেলফ বানাবো, সেটা সুন্দর করে রাখবো, কারণ আর দু একটা যদি এখানে অ্যাড হয় এখানে আসলে ভেঙে পড়ে যাবে একেবারে। আর আমরা বিশেষ করে লাকিলি আসলে একটা থেকে দুইটা পাওয়া যায়, কিন্তু যোগ্যতা না থাকলে আসলে একটা সেলফ প্রতি পুরস্কার না, কখনোই পাওয়া কোনোভাবেই সম্ভব সম্ভব না। না। আচ্ছা, আর সবকিছু আসলে সৃষ্টিকর্তার অশেষ রহমত, আমি এটা বিলিভ করি। ওকে, শহীদ কবির পলাশ, একটু জানতে চাই আপনার কাছে, আপনি তো শুধুমাত্র নিজে একজন সঙ্গীত শিল্পী তা নয়, আপনি একজন শিক্ষকও বটে, এবং নতুন প্রজন্মকে আসলে সঙ্গীত শিল্পী হিসেবে তৈরি করছেন। ফিজিসিস্ট, আমি পদার্থবিদ্যা নিয়ে পড়ালেখা করেছি, আমি শিক্ষকতা করছি পদার্থবিদ্যায়। পদার্থবিজ্ঞানেও, মানে এই পদার্থবিজ্ঞানের মতো ভারী একটা বিষয় আবার নজরুল সঙ্গীত, দুটা কি আসলে সবচেয়ে কন্ট্রাডিক্টরি বড় হয় কথা না? হলো একটা ক্লাসের যে ফার্স্ট বয়, দেখবেন যে সে সব কিছুতেই পারদর্শী, সে দেখবেন যে সে সঙ্গীতেও পারদর্শী। আমি দেখেছি আমার ইউনিভার্সিটিতে যখন আমার ফিজিক্স ডিপার্টমেন্টে আমাদের যখন পুরা ডিপার্টমেন্ট কেন পুরা ইউনিভার্সিটিতে যখন প্রতিযোগিতা হতো, দেখা যেত যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা সবচেয়ে ভালো করছে গানে, কবিতা, সব কিছুতেই। আচ্ছা, আমার কাছে এই তথ্য কিন্তু অজানা ছিল। না, এটা 100% এটা সত্য। একটু খারাপ স্টুডেন্টরা কিন্তু অফেন্ডেড হবে। না, যারা ব্রিলিয়ান্ট তারা সবকিছুতে, মানে সবকিছুতে তাদের পারদর্শিতা ভালো, সবকিছুতেই। আচ্ছা, এটা চিরন্তন সত্য। শেখাচ্ছেন যাদেরকে আপনি আর আমি বলি, আমি নজরুল ইনস্টিটিউটে 1996 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমি সুরাব হোসেন সুরিন দাস কাকার কাছে গান শিখেছি। আমার সবচেয়ে সৌভাগ্য হলো যে প্রতিষ্ঠানে আমি শিখেছি সেখানে আমি শিক্ষকতা করছি 2008 সাল থেকে। আমি বয়সে অনেকটা তরুণী মনে হয়, তরুণ, কিন্তু আমি 2008 সাল থেকে কিন্তু নজরুল ইনস্টিটিউটের টিচার। আমার অনেক স্টুডেন্ট, মানে এখন যারা গান করছে নজরুলের, যারা আমার চেয়ে একটু বয়সে কম বা আমার প্রত্যেকেই আমার স্টুডেন্ট, এবং তারা রেডিও টেলিভিশনে গান করছে। নিজের স্টুডেন্টদের মধ্যে কি কখনো সেই সম্ভাবনা দেখতে পান যে তারা আসলে আপনাকেও ছাড়িয়ে যাচ্ছে বা যাবে? আমি একটা কথা বলি, যে আমার মেয়ের কথা বলি, আমি নাজিফা ইবনাত কবির। আসলে আমি যখন আমার মিউজিক রুমে গান করি, ও ড্রয়িং রুম থেকে গান শোনে। আমি কখনো ভাবিনি, এটা ধরেন আরো করোনার আগে আমি কখনো ভাবিনি যে সে গান করবে। আমার গানগুলো সে ওই ড্রয়িং রুম থেকেই সে ক্যাচ করতো,
এবং তাকে একটা নজরুলের গান শেখাতে আমার আধা ঘন্টা সময় লাগে না, এবং সে গাইছে, সে এখন রেডিও এবং টেলিভিশনের আর্টিস্ট। সুতরাং তরুণদের মাঝে নজরুলের যে আকাঙ্ক্ষাটা, শেখার যে আকাঙ্ক্ষা, সেটা অনেক তাদের মধ্যে। বাহ, আনিসার কাছে একটু জিজ্ঞাসা করি, আনিসা কি বাড়িতে কাউকে গান শেখানোর চেষ্টা করেছেন? আমি উনি অনেক গুণী একজন মানুষ, ওনার পাশে বসে আজকে আমার আল্লাহ কথা কি আর বসে কি বলে, খুব ভালো লাগছে। না, কিন্তু না। আমার প্রথম প্রফেশন ছিল কিন্তু গান শেখানো, মানে আমি ছোট বাচ্চাদেরকে গান শেখাতাম। আমার একাডেমি থেকে এটা আমার প্রথম শুরু হয়েছিল। আমার ছোট একটা একাডেমিতে আমি গান শিখেছি, শ্রুতিনন্দন। আমার যিনি স্যার ছিলেন, তো তিনি আসলে উনি বলেছিলেন যে একটু দায়িত্বটা তুমি নাও। আমাকে উনি সেই খুব অল্প সময় বয়সেই সেই দায়িত্বটা দিয়েছিলেন এবং আমাকে শিখিয়েছিলেন, আমাকে এক্সপিরিয়েন্স করানোর জন্য আসলে যে কতটুকু পারি আমি। তো সেখান থেকে আমি দেখলাম যে না, মোটামুটি বাচ্চাদেরকে শেখাতে পারছি, বা আমি নিজে শেখাতে গিয়ে আমার অনেক চর্চা হচ্ছে, যেটা আমার বাসায় আলাদা করে হয় না। তো সেটাকে আমি আসলে প্রফেশন হিসেবে আমার অটোমেটিক্যালি হয়ে গিয়েছিল। তাদেরকে তখন আমি এইচএসসি পরীক্ষা দেবো এত ছোট বয়সে। তখন আমার প্রথম স্টুডেন্ট ছিল হচ্ছে, ওর নাম ছিল আন্তা। ওকে আমি প্রথম গান শেখানো শুরু করেছি। এরপর একে একে অনেক স্টুডেন্ট হয়েছে, এবং 18 সাল পর্যন্ত সেটা আমি করেছিলাম। এরপর কাজের ব্যস্ততার জন্য হয়ে ওঠেনি, কিন্তু আমার ইচ্ছে আছে যে নিজেকে আরও ভালো করে গ্রুমিং আপ করে, আরও ভালো করে শিখে আমি গানের একটা একাডেমি দেবো। এটা আমার যেহেতু প্রথম প্রফেশন ছিল, একেবারেই শুরুটা, তো আমার এটা নিয়ে ইচ্ছে আছে। ওকে, বেস্ট অফ লাক। আর এখন কি নিয়ে ব্যস্ততা একটু ছোট্ট করে এখন শুনতে চাই। তো পুরোপুরি গান নিয়ে ব্যস্ততা সময় পার করছি। ফিল্মের গান, নাটকের গান, জিঙ্গলস, এগুলো, টিভি শোজের প্রোগ্রাম, স্টেজ শোজ, এগুলোতে ব্যস্ত সময় কাটছে। এগুলোতে ব্যস্ত সময় কাটছে। এবং পাইপলাইনে কি অনেক গান আসছে আগামীতে আমরা পাচ্ছি? বিশেষ করে সামনে তো ঈদ আসছে। হ্যাঁ, ঈদেও এবার আমার নাটকে অনেকগুলো গান করা হয়েছে। নাটকে বেশ কয়েকটি গান করেছে, এবং প্রত্যেকটি গানই খুবই ভালোবাসা পাচ্ছে। এবং গতকাল একটি গান রিলিজ পেয়েছিল আমার। ওই গানটার খুবই অল্প সময় এবং খুবই ভালো মানে রেসপন্স পাচ্ছে। এবং কোরবানি ঈদের জন্য অনেকগুলো কাজ রেকর্ডিং করা হয়েছে, সেগুলো কোরবানি ঈদের জন্য নাটকে ওকে, তো সেগুলো নিয়েও তারকাকথনের সেটে হয়তো আমরা শুনতে পারবো। অনেক ভালো লেগেছে আপনাদের সাথে কথা বলে। আগামীতে আবারও দেখা হোক এবং গান শোনার সৌভাগ্য হোক আমাদের সকলের। অনেক ভালো থাকবেন। তুমিও খুব ধন্যবাদ, ভালো অসংখ্য থেকো। ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।